ওইটা একটু দেখি আগে। সবাই একটু রোল কল গুলো দিয়ে দেয়, রোল গুলা। আচ্ছা, সমস্যা ছিল যে 12.6 এর ইয়া প্র্যাকটিস প্রবলেম 12.6। এইটা আমরা একটু দেখি, যারা বুঝেন নাই তারা আওয়াজ দিয়ে। ঠিক আছে? এটা আমরা যদি করি, তো মূলত এখানে কি চাইছে, পরে ওয়াই 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 সার্কিট প্র্যাকটিস প্রবলেম 12.2। তো 12.2 এর যে সার্কিটটা, আমরা ফার্স্টে সার্কিটটা ড্র করতে হবে আমাদের। তাহলে সার্কিটটা আমি গতকালকে ড্র করছিলাম, এটা হচ্ছে ওই যে 12.2 থেকে দেখে আসতে হবে। আচ্ছা, ওইখান থেকে দেখে আসলে আঁকতে পারবো, এই জন্য আমরা কাজ করি, এখানে ওই সার্কিটটা। ওইখানে কি ছিল মূলত, ওই যে জেনারেটরের সাথে, না, যে জেনারেটরটা ছিল, ওই জেনারেটরের সাথে একটা ইম্পিডেন্স ছিল, এটা অ্যাড করা লাগে। যেমন এই সার্কিটটা ছিল এরকম আসলে, এই 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 এইখানে একটা প্লাস মাইনাস, এখানে হচ্ছে 5 - J2। তো 0.4, 0.4 প্লাস 0.3 জে, এটা প্র্যাকটিস প্রবলেম 2 থেকে। এটা হলো জেনারেটরের ইম্পিডেন্স। তারপরে ছিল একটা লাইন ইম্পিডেন্স ছিল, এটা হলো লাইন ইম্পিডেন্স, যেটা হচ্ছে 0.6 প্লাস 0.7 জে। তারপরে ছিল এইখানে একটা, এটা হলো আমার মেইন লোড। লোডটা ছিল 24 প্লাস 19 জে। ঠিক আছে? এরপরে এখান থেকে এসে এটা নিউট্রাল পয়েন্টে অ্যাড হয়েছিল। অনুরূপ ভাবে এইখানে একটা মাইনাস প্লাস দিয়ে এটা নিউট্রাল পয়েন্টে অ্যাড করি বা না দেখাইলাম, সেটা আলাদা বিষয়। তো এখন হলো আবার এই যে এটা হলো এ, জেনারেটর এ, তারপর হচ্ছে এই যে যেটা, সেটার জন্য আবার অনুরূপ ভাবে আপনার হচ্ছে কি এই যে 0.4 প্লাস 0.3 জে, তারপরে হলো 0.6, 0.6 প্লাস 0.7 জে, যেটা হচ্ছে লাইন, এটা হচ্ছে লাইন ইম্পিডেন্স। এটা হলো জেনারেটরের ইম্পিডেন্স। আর লাস্টে হবে লোড ইম্পিডেন্স। এখানে 24 + 19, যে যাই হোক। তো মেইনলি আমাদের তো আমরা জানি আমাদের এত পার্ট লাগে না, আমাদের একটা ফেজ ভালো মতো পারলেই বাকিগুলো বের করা যায়। ঠিক আছে না? কেউ কি নাই?
এই সমস্যা আছে এমন একজন আওয়াজ দেন তো, কেউ নাই নাকি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার আমার বারো আপনার, পয়েন্ট আটটা স্যার একটু সমস্যা ছিল। হ্যাঁ 12.8 দেখতেছি, 12.6 এ কার যেন সমস্যা ছিল। সে একটু আওয়াজ দিলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, তো আমি একবার বুঝাই দিতেছি। তো এখানে হচ্ছে তো এইরকম একটা ফেজ তৈরি হয়েছে। এটা হচ্ছে জেনারেটর ইম্পিডেন্স, এটা হচ্ছে লাইন ইম্পিডেন্স, এটা হচ্ছে লোড ইম্পিডেন্স। এখন এই অবস্থায় আমাকে বের করতে বলছে কি, যে ক্যালকুলেট দ্য কমপ্লেক্স পাওয়ার এট দ্য সোর্স অ্যান্ড এট দ্য লোড। কমপ্লেক্স পাওয়ার বের করতে বলছে। তো কমপ্লেক্স পাওয়ার বের করার ক্ষেত্রে যদি সোর্স এন্ডে বের করি, তাহলে সূত্রটা ছিল -3 VI স্টার দিয়ে নর্মালি বের করছি। আর লোডের ক্ষেত্রে সবগুলো সূত্রই যে কোনোটা ক্ষেত্রে ইউজ করা যাবে। আর এটা সোর্সের জন্য এই সূত্র ইউজ করব, আর লোডের জন্য ইউজ করব 3। হ্যাঁ, মাইনাসটা থাকে না, কারণ সোর্সের ক্ষেত্রে মাইনাসটা আসে, কারণ সোর্স মেইনলি সাপ্লাই করে। ঠিক আছে, সোর্স হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার সাপ্লাই করবে, এই জন্য মাইনাসটা দিছি। কিন্তু লোড, লাইন, এরা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে নিজেরা অ্যাবজর্ব করে, এই জন্য এদের ক্ষেত্রে মাইনাসটা দেওয়া লাগে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে হবে 3I² লোড। হ্যাঁ, 3I² লোড। এটা দিলে লোডেরটা পাবো, লাইন দিলে লাইনেরটা পাবো। ঠিক আছে, জেড যারটা দিব তারটা পাবো। তো সব ক্ষেত্রেই দেখতেছি আমার আইটা বের করা লাগবে। হুম, আইটা বের করব। আর এই 3B এটা কিন্তু ফেজ, আর লাইন কারেন্ট ইউজ করতে গেলে √3 VLIL করা লাগবে। তো আমরা এটা ইউজ করি। তো এইখানে এইখানে আমাদের তাহলে আইটা বের করা লাগবে, এই সার্কিটে আই বের করা লাগবে। তো এটা তো খুব ওয়াই কানেক্টেড নেটওয়ার্ক। হ্যাঁ, এটা আসলে আঁকাটা সুন্দর হয়নি, যাই হোক। আর এটাও একটা ওয়াই আসসালামু কানেক্টেড আলাইকুম এই স্যার। জিনিসটা। জি। স্যার এখানে মাইনাসটা আরেকবার একটু যদি বলতেন, কোন ক্ষেত্রে ইউজ করব মাইনাস? ও, মাইনাসটা কিছু না, যদি বলে সোর্স। মাইনাস হচ্ছে যদি এই যে সোর্স মানে কি, এই যে ভোল্টেজ, এই যে এইখানে সোর্স কোনটা, এইটা, এইটা, আবার এখানে একটা আছে, এইটা, এই তিনটা হলো সোর্স। তো এই সোর্স থেকে কি পরিমাণ পাওয়ার যাচ্ছে, বা সোর্সের কমপ্লেক্স পাওয়ার বের করতে বললে মাইনাস দিতে হয়। কারণ কি, কারণ হলো সোর্স অ্যাপারেন্ট পাওয়ার সাপ্লাই করে। ঠিক আছে, আর হইলো এই যে ইম্পিডেন্স গুলা এ এ এ এরা এরা হলো কমপ্লেক্স পাওয়ার অ্যাবজর্ব করে। হ্যাঁ, এ ছাড়ে আর এরা গ্রহণ করে। তাইলে এই যারা ছাড়লো তারা হইলো, তাদের জন্য আমরা মাইনাস দিলাম, আর যারা গ্রহণ করলো তাদের জন্য হচ্ছে প্লাস প্লাস থাকবে। এটা হলো নর্মাল, প্লাস থাকাটাই নর্মাল, কারণ আমরা নর্মালি তো পাওয়ার বের করি যে এদের পাওয়ার গুলাই বের করি, এ কত পাওয়ার খেলো, এ কত পাওয়ার খেলো, এটাই বের করি। কিন্তু মাঝে মাঝে বলে যে সোর্স কত কমপ্লেক্স পাওয়ার দিতেছে, সোর্সের কথা বললেই এই সূত্রে একটা মাইনাস দিয়ে নিতে হবে, এরপর যা অ্যান্সার আসে সেটা পরে। সোর্সের কথা বললেই আগে একটা মাইনাস দিয়ে রাখতে হবে। বুঝছি না বুঝি নেই? জি স্যার। আচ্ছা, এখন এই অবস্থায় আমরা ফার্স্টে আইটা বের করব। তো যেহেতু ওয়াই কানেক্টেড নেটওয়ার্ক, যেহেতু এটা ওয়াই এটা ওয়াই ওয়াই কানেক্টেড নেটওয়ার্ক, কাজেই আমাদের লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট দুইটাই সেম হবে। এবং সেটা কত হবে, সেটা আমরা বের করব কিভাবে, আমাদের যে ভোল্টেজটা আছে ডিভাইডেড বাই আমাদের যে ইম্পিডেন্স আছে টোটাল, সেটা সেটা যদি আমরা করি এখানে। হ্যাঁ, ভি কত, কি হচ্ছে আপনার, এখানে বলা আছে, বলা ছিল এখানে ওই যে প্রবলেম 12.2 তে বলা একশো আছে। বিশ ডিগ্রি স্যার, 120-30 ডিগ্রি। স্যার ওইখানে অ্যান্সার দেয়া আছে, লাইন কারেন্ট কত বের হয়েছে আর লাইন ভোল্টেজ কত বের হয়েছে। এই যে লাইন ভোল্টেজ লাগবে না, আমরা ফেজ ভোল্টেজ দিয়ে করব, তাহলে 120-30। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভিএএন। তাহলে আমরা নিব কি, ভিএএন নিব, আর এখানে VZAN নিব, তাইলে ZAN নিব তাইলে হবে। তাহলে ভিএএন দেওয়া আছে 120-30, আর জেড টোটাল কত আছে, এই যে টোটাল লুপে এই কারেন্টটা তো আইপি, সেটা তো এখান থেকে যাচ্ছে। তাহলে টোটাল এই যে এই টোটাল ইম্পিডেন্সটা নিতে হবে।
টোটাল ইম্পিডেন্স কত কত 0.4 প্লাস 0.3 জে, হ্যাঁ, প্লাস 0.6 প্লাস 0.7 জে, এভাবে করতে হবে। ঠিক আছে, 0.4 প্লাস 0.3 জে প্লাস 0.6 প্লাস 0.7 জে প্লাস আর কি, আরেকটা হচ্ছে 24 প্লাস 24 19 day 24 প্লাস 19 জে। এই তো এটা যদি হয় তাইলে আমরা আলটিমেটলি কত পাচ্ছি, এখানে ক্যালকুলেটরে চাপ দিলে স্যার 32.0156 আর 38.66 ডিগ্রি স্যার ফেজর ফর্মে নিলে আর কি। হ্যাঁ ফেজর ফর্মে নিলে তো 3.748 আসার কথা না, করছিলাম স্যার 3.748 আর মাইনাস 8.66 ডিগ্রি আসার কথা। 120 30 আমি একটু করতেছি ক্যালকুলেটরে, 0.4 প্লাস 0.3 আই প্লাস 0.6 প্লাস 0.7 আই প্লাস 24 প্লাস 19 আই, এটা আসে কি এই যে, তাইলে এটা যদি কারেন্টটা হিসাব করি তাহলে ক্যালকুলেট করলে আসে 3.748 বা 3.75 লিখতে পারেন, মাইনাস 8.66, এটা আসে এত ডিগ্রি, এটা আসছে আমাদের কারেন্ট, এটা আছে কিন্তু ক্যালকুলেটর থাকলে দেখে নিয়েন, জাস্ট সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই যে এখানে হচ্ছে জাস্ট এন টা লিখছি, এন কত সেটা বলেই দেওয়া আছে 120 30, আমাদের এগুলার বের করার দরকার নাই, যদি আমরা বের করতে পারি এটা কত হবে, এটা হবে 120 30 যেহেতু, তাহলে সেখান থেকে মাইনাস 120 হবে, তাহলে মাইনাস 120 যদি হয় তাহলে আসবে মাইনাস 90, আর এই পেজটা হবে 120, তারপরে এটা যেহেতু সি কাজেই এই 120 30 সাথে 120 কি হবে, যোগ হবে, তাইলে আসবে 150। ঠিক আছে, এই পেজটা, তো আমরা যে কোনো একটা পেজ নিয়ে কাজ করবো, আমরা এটা নিয়ে কাজ করবো। তো এই অবস্থায় আমরা কারেন্ট পাইলাম এত। আচ্ছা, যে বুঝেন নাই সে কি এখন বুঝতে পারছেন এটা, নাইলে আমি আরেকবার দেখাইতে পারি। এই পর্যন্ত কি বোঝা গেছে না? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা তাহলে সোর্স এন্ডে কমপ্লেক্স পাওয়ার, তাহলে সোর্স এন্ডের জন্য যদি কমপ্লেক্স পাওয়ার লিখি তাহলে লিখতে হবে মাইনাস 3 ভিপি আইপি স্টার, হ্যাঁ, তারপর হলো মাইনাস 3 ইন্টু ভিপি কত, ভি হলো ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ কত 120 30, এটা এটা হলো আমার ফেজ ভোল্টেজ ইন্টু কারেন্টের স্টার, কারেন্ট একটু আগে বের করছি 3.748, এর কনজুগেট হচ্ছে 8.66, মাইনাসটা হবে না, মাইনাসটা কেন হবে না, কারণ এই যে স্টার আছে না, স্টার মিন্স কনজুগেট, এটা বলছিলাম স্টার মিন্স কনজুগেট। স্টার মানে বুঝাই কি আমি একটু দেখাই, সাপোজ আপনার কাছে আছে এ প্লাস আইবি স্টার, এর মানে আপনি এটা আসলে এ মাইনাস আইবি, ঠিক আছে। আবার যদি থাকে আর থিটা, এটার কনজুগেট কি, এটার কনজুগেট হচ্ছে আর মাইনাস থিটা, এ বুঝছি না বুঝি নাই? জি স্যার বুঝতে পারছি। স্যার এ মাইনাস আইবি থাকলে স্যার এ প্লাস আইবি হবে। হ্যাঁ, এ মাইনাস আইবি যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস হয়ে যেত, জি স্যার। চিহ্নটা এইখানে এইখানে চিহ্নটা চেঞ্জ হবে, আর ফেজর ফর্মে থাকলে এই থিটার আগে মাইনাস না থাকলে মাইনাস হবে, মাইনাস ওই উল্টাই যাবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমাদের যে বাংলাদেশের যে কারেন্ট সিস্টেমটা স্যার, এক্ষেত্রে মানে তরঙ্গ আকারে তারের ভিতর দিয়ে আসে, এই জন্য মানে 50 হার্জ নাকি স্যার? 50 বুঝি নেই। 50 50 হার্জ হার্টজ তো থাকে, স্যার আমাদের, হ্যাঁ। হ্যাঁ থাকে, হ্যাঁ। স্যার এখন ওইখানে ফেজার ডায়াগ্রামটা বলতে মানে ওই হার্জের ভিতরে তরঙ্গ আকার যেহেতু আসে, ওখানে মানে একটা কোণ উৎপন্ন করা, ওইটা কি ফেজার ডায়াগ্রাম নাকি? তরঙ্গ তো না, তরঙ্গের বিষয়টা ভিন্ন। আমরা কারেন্ট তো তরঙ্গ না, কারেন্ট বেসিক্যালি তো ইলেকট্রন, ইলেকট্রন ফ্লো হয়, ঠিক আছে, ইলেকট্রন ফ্লো হয়। আর আপনার ইলেকট্রন ফ্লো হয়, আর একটা হচ্ছে গিয়ে আপনার ওই যে এম, মানে হার্স বলতে এই জায়গায় আসলে ওই রকম তরঙ্গ না, আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে হার্স করি সেটা নাকি,
এখানে বেসিক্যালি কারেন্টটা দিক চেঞ্জ করে, ঠিক আছে? অর্থাৎ সে সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। এটা সাপোজ 1 সেকেন্ড, ওই 1 মানে স্যার সেকেন্ডের মধ্যে ইলেকট্রনের দিক পরিবর্তন করে নাই? অর্থাৎ দুইটা যে তার থাকে, এই দুইটার একটা প্লাস আর একটা মাইনাস এইরকম অবস্থায় থাকে। আপনার এই 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 এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, আবার এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, এটা 1 সেকেন্ডে 50 বার এরকম হয়। স্যার মাইনাস হলে মানে ওইটার ভিতরে কারেন্ট যায়, আর প্লাস মানে নিউট্রাল না? প্লাস নিউট্রাল না। আহ, না, আমরা নর্মালি আসলে প্লাসটাকেই ধরি ফেজ। এটা প্লাস না, আসলে এটা বলা হয় মানে ফেজ কারেন্ট, হ্যাঁ, বা লাইন কারেন্ট। তো প্লাস যেটাকে আমরা ধরি, যেটা লাল রঙের তার থাকে, জি স্যার। হ্যাঁ, নর্মালি সেইটাকে আমরা ফেজ কারেন্ট ধরি। আর মাইনাস যেটা, সেটা হচ্ছে নিউট্রাল থাকে। জি স্যার। আমাদের বাসাবাড়ি যে বিদ্যুৎ আছে, দেখবেন বিদ্যুতের খুঁটি যেটা বাসার কাছে, ওইখানে দেখবেন জি স্যার। 4টা তার থাকে। আর যেগুলা বড় বড় টাওয়ার থাকে, ওইখানে দেখবেন 3টা টাওয়ার থাকে। এর একটা কারণ আছে, 3টা কারেন্ট থাকে মানে 3টা ফেজ যাইতেছে। কিন্তু জি স্যার। বাসাবাড়িতে যখন আনা হয়, তখন কি করা হয় জানেন? এইটা থাকে ডেল্টা কানেক্টেড, এইটাকে আমরা ওয়াই কানেক্টেড এ নিয়ে আসি যখন বাসাবাড়ির কাছে আসে। এটা আপনি বাসার বাইরে, আপনার বাসার বাইরে তাকায় যে বিদ্যুতের পোল দেখবেন, ওইখানে দেখবেন 4টা তার গেছে। কিন্তু যখন স্যার বড় দেখছি স্যার। বড় টাওয়ার দেখবেন, তখন দেখবেন 3টা তার। এর পিছনে একটা রহস্য আছে, এটা হচ্ছে ডেল্টা থেকে পরে ওয়াই করা হয়। যখন ওয়াই করা হয় তখন কি হয় দেখেন তো, 3টা ফেজ থাকে, 1 2 3, পাশাপাশি একটা নিউট্রাল পয়েন্ট থাকে না? জি স্যার। ওয়াই এ ওয়াই এ একটা নিউট্রাল পয়েন্ট থাকে না? এই যে ওয়াই এর যে নিউট্রাল পয়েন্টটা আছে না, জি আমাকে স্যার। আমাদের বাসা বাড়িতে হইলো এই 3টা ফেজের যে কোনো একটা দেওয়া হয়। এই 3টা ফেজের যে কোনো একটা দেওয়া হয়, যাতে মূলত মেইন কারেন্টটা থাকে। তো হ্যাঁ। ওইটা হইলো আর লাল রং থাকে। আর বাকি যে একটা কালো রঙের থাকে, স্যার ওইটা হচ্ছে এই আর্থিং। নিউট্রালটা। জি, স্যার ওই যে কালো তারটা ওইটা বলেন আর্থিং সিস্টেম না স্যার, ওইটা বা নিউট্রাল এরকমের? ওই আর্থিং টার্থিং, মানে মেইন কথা নিউট্রাল পয়েন্টটা থাকে। আর্থিং তো থাকে আপনার যন্ত্রের সাথে অথবা বিল্ডিং এর ইয়ার সাথে, ওটা আলাদা বিষয়। আমি বলতেছি মেইন দুইটা যে পোর্ট থাকে, যে কোনো সকেট লাগাই, 2টা পোর্ট মেইন থাকে না, তার একটা হলো জি ওই স্যার। ফেজ, যে কোনো এ বি সি যে কোনো একটা ফেজ, আর একটা থাকে নিউট্রাল, ঠিক আছে? জি স্যার। ওয়াই কানেক্টেড অবস্থায় আসে আমাদের বাসায়। স্যার এখন ওই তো 50,000 তরঙ্গ স্যার আকারে আসে, ওই ক্ষেত্রে ওই কোনটা যে উৎপন্ন করে ওইটাই মানে ফেজার ডায়াগ্রাম? দাঁড়ান, আপনার কথা বুঝতে একটু সমস্যা তো, আমি একটু হেডফোনটা হালকা লাগাইনি তাইলে। হ্যাঁ, বলেন। স্যার আমি বলছিলাম যে 50 হার্জ আকারে মানে তরঙ্গ আকারে আসে কারেন্টটা স্যার, এক্ষেত্রে ওই কোন যে উৎপন্ন করে স্যার ওইটা কি ফেজার ডায়াগ্রাম নাকি? না না না, ফেজের ডায়াগ্রাম ওইটা। এই যে 50 হার্জ আছে, এই হার্জ জিনিসটা পুরাই একটা ভিন্ন জিনিস। হ্যাঁ, আর আমরা যে এতক্ষণ এই হার্জ জিনিসটা আপনার লোডের উপর ডিপেন্ড করেন। আপনার লোড যাই হোক, ফ্রিকুয়েন্সি 50 হার্জ রাখবে, এটা হলো ওই যে উৎপাদন কেন্দ্র তারা ঠিক করে। ঠিক আছে, জি উৎপাদন স্যার। কেন্দ্র থেকে ঠিক করে বা লোড থেকে সামহাও ঠিক করা হয়। কিন্তু ওই যে আমাদের এই যে ফেজর ডায়াগ্রাম, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। পাওয়ার ফ্যাক্টর মানে আমি যে ভোল্টেজ তৈরি করতেছি এবং আমার লোড যে কারেন্ট নিতেছে, তাদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স কি আছে না আছে, হ্যাঁ, সেইটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে? জি স্যার, বুঝছি বুঝছি ভোল্টেজ স্যার। থেকে যে কারেন্ট, এটা এটা পুরো ভিন্ন জিনিস, ঠিক আছে? এটার সাথে এই 50 হার্জের কোনোই সম্পর্ক নেই। আচ্ছা, তো এখন আমরা তাহলে আমাদের ওই যে ইয়াটাই চলে যাই। আমার কথা কি শোনা যায়? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি হেডফোন ইউজ করতেছি। আচ্ছা, এখন তাইলে আমরা কি জানো, এস এস এর সূত্রটা লিখলাম এখানে। তো এটা যদি আপনি ক্যালকুলেটরে চাপ দেন, হ্যাঁ, চাপ দিলে আমি গতকালকে দেখছিলাম এরকমই আসে। এই যে, কাজে আপনারা নিজ দায়িত্বে চাপ এটা ইয়ে করে নিবেন। এটা আসে দেখেন 1054 প্লাস 843.3 জে, এটাই আসে। এটা আসে বা দশমিক সামথিং আসে, বাট আলটিমেটলি এটাই আসে। আচ্ছা, যে বলছিলেন যে মিলেন নাই, ওই যে নাইমা ফেরদৌসী মনে হয়, তাইলে আপনার কোন জায়গায় সমস্যা হয়েছিল?
স্যার আমি হচ্ছে যে 0.4 প্লাস জে 0.3 এইটা বাদ দিয়ে দিয়েছিলাম, এরপরে হিসাব করছিলাম। আচ্ছা আচ্ছা, এইটা কিন্তু জেনারেটর ইম্পিডেন্স আছে, হ্যাঁ। তো জেনারেটর ইম্পিডেন্সটা ওই সাথেই অ্যাড করে নিতে হবে এর জেনারেটরের সাথে। আগের ম্যাথ গুলোতে হলো যে লোড আর লোডের সাথে যেই মানে লাইনের সাথে যেই ভোল্টেজ মানে কারেন্ট গুলো অ্যাড থাকে, ইম্পিডেন্স, লোড ইম্পিডেন্স আর লাইন ইম্পিডেন্সটা যোগ দিয়ে জেড ওয়াই হিসাব করি না। হ্যাঁ, লাইন আর লোড অ্যাড করে, ওই জায়গায় তো জেনারেটর ইম্পিডেন্সের কথা বলা ছিল না, এই জন্য। আর এই জেনারেটর ইম্পিডেন্স থাকলে তো অবশ্যই অ্যাড করে নিতে হবে। জেনারেটর ইম্পিডেন্স থাকতে পারে, মোটর ইম্পিডেন্স থাকতে পারে, আরো এক্সট্রা ইম্পিডেন্স তারা বলতে পারে অ্যাড করছে। এগুলো একটু কোশ্চেনে একটু খেয়াল করে আমরা অ্যাড করবো। স্যার এক আচ্ছা স্যার। কথায় ওই লাইনে যতগুলো ইম্পিডেন্স থাকবে সবগুলো যোগ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওই স্যার। ফেজের মধ্যে এই এ, এই পয়েন্টটা তো এ, আর এই পয়েন্টটা হচ্ছে এন। এই এ আর এন এর মধ্যে লুপ আকারে যা থাকবে সব যোগ করতে হবে। ঠিক আছে, এরপরে আপনি যদি এই আই স্কোয়ার জেড এই লোডেরটা আছে, এটা জাস্ট আপনি এস লোড লিখে, এবার আর মাইনাস দেওয়া যাবে না কারণ এটা লোড, এটা এমনিই খায়, এটা এমনিই হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার খায়। তাহলে এটা হচ্ছে 3 আই স্কোয়ার জেড করবেন। তাহলে 3 ইন্টু আই, কত আই তো বের করছি, ওটার ভ্যালুটা নিব শুধু 3.748, 3.748 এটার স্কোয়ার নিলাম ইন্টু জেড। জেড হইলো আমার লোড। লোড এখন বলছে লোডেরটা। হ্যাঁ, যদি বলতো যে জেনারেটর কি পরিমাণ কমপ্লেক্স পাওয়ার খায়, তাইলে জেড এর জায়গায় এটা বসাই দিতাম। যদি বলে লাইন কি পরিমাণ কমপ্লেক্স পাওয়ার খায়, তাইলে লোডের জেড এর জায়গায় এটা বসাই দিতাম। যেহেতু বলছে লোড কি পরিমাণ অ্যাপারেন্ট পাওয়ার খায়, তাইলে হচ্ছে আমরা এখানে 24 প্লাস 19 দিয়ে বসাই দিব। 24 প্লাস 19 এটা বসাই দিব, তোমার ক্যালকুলেটর চাপ দিয়ে যা আসে সেটাই। 1012 প্লাস জে জে 10 801.6 এরকমই কাছাকাছি আসছিল। তাহলে এটা বোঝা গেল। এই এই ইউনিট না লিখলে কিন্তু মার্ক কাটা যাবে, হ্যাঁ, ভোল্ট অ্যাম্পিয়ার। এরপরে বলেন, এরপর হচ্ছে প্র্যাকটিস প্রবলেম পয়েন্ট 8 এ অনেকেরই সমস্যা, হ্যাঁ, স্পেশালি ওই যে ইয়াটায় মেইনটাতেও সমস্যা আছে, আবার প্র্যাকটিস প্রবলেমটাতেও সমস্যা আছে। ঠিক আছে, আমরা ওইটা একটু দেখি। তো এইখানে বেসিক্যালি খুব একটা কঠিন কিছু না। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই কিলোভোল্ট আরএমএস বললেও এখানে আসলে পিক ধরেই কাজ করে। এই বইটার এই আরএমএস আর পিক নিয়ে একটা প্যাচ লাগাইছে এই সাদিকুর বইটা। অন্য বইতে আবার এগুলা বেশ ক্যালকুলেট করে দিচ্ছে। যাই হোক, অসুবিধা নাই, আমরা এটাকে নর্মাল যেভাবে আরএমএস জিনিসটাকে আসলে মনে মনে অ্যাভয়েড করবো, আসলে খুব একটা ইউজ করে নাই, জাস্ট লিখেই রাখছে আরএমএস। So two balanced loads are connected to a 240 kilovolt RMS 60 Hz line. এই 12.8 করতেছি, একটু খেয়াল করবেন। As shown in figure 12.22a. 12.22a কি অনেক করে নেই, চিত্রগুলো ছোট করে দিয়ে দিলে হয়েছে। আচ্ছা যাই হোক, হয়তো অনেক কি করে দেখতে হবে। না ও না, 12.22, তো এটাই তো 12.22। ঠিক আছে, তাইলে এরপরে বলছে load 1 draws 30 kilowatt at a power factor of 0.6 lagging. তাহলে লোড 1 কত খায়, 30 কিলোওয়াট রিয়েল পাওয়ার খায়, আর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। while load 2 draws 45 kilovolt ampere at a power factor of 0.8 lagging. assume ABC sequence assume করতে বলছে, আর বলছে কি determine the complex real and reactive power absorbed by the combined load. এই কম্বাইন্ড লোডটা কি কি কমপ্লেক্স রিয়াল এবং রিঅ্যাক্টিভ পাওয়ার খায় সেটা বের করতে বলছে। তারপরে বের করতে বলছে দ্য লাইন কারেন্টস, তারপরে বের করতে বলছে যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। এটা এই সি নাম্বারে বের করতে বলছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, পিএফআই। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর কিভাবে ইমপ্রুভ করা যায়, কারণ আমরা জানি পাওয়ার ফ্যাক্টর আইডিয়াল ভ্যালু হচ্ছে 1। সো আপনার পাওয়ার ফ্যাক্টর যত 1 এর কাছাকাছি হবে তত ভালো।
হ্যাঁ, এবং আপনার বাসা বাড়িতে কিন্তু পাওয়ার ফ্যাক্টর 0.97 এর নিচে যদি হয়, তাইলে এটার জন্য আপনাকে এক্সট্রা চার্জ করবে, লাইনও বন্ধ করে দিতে পারে। ঠিক আছে, 97 না যেন 98। হ্যাঁ, এর কম যদি মানে এর থেকে যদি কমে যায়, হ্যাঁ, এটা থেকে 1 এর মধ্যে থাকতে হবে। আর ইন্ডাস্ট্রি গুলোতে ওরকম রেস্ট্রিকশন দেয় 0.95 এর মতো। হ্যাঁ, বা এর থেকে যদি কমে যায় তাইলে হচ্ছে আপনার এক্সট্রা চার্জ দিতে হয় বা জরিমানা দিতে হয়। কারণ আপনার পাওয়ার ফ্যাক্টর যদি কমে যায় তাইলে ঝামেলা আছে। তাইলে ঝামেলা কি জানেন? আপনি যে পরিমাণ লোড খান পুরোটা বিদ্যুৎ বিলে আসবে কম না। আসবে। হ্যাঁ, আমরা কিন্তু কিলোওয়াট আওয়ার চিন্তা করি, কিলোওয়াট আওয়ার ইউনিটে আমরা বিদ্যুৎ মাপি। আমাদের বাসাবাড়ির বিদ্যুৎ বিল হয় কিলোওয়াট আওয়ার বা ইউনিট, যেটাকে আমরা বলি। কিন্তু কিন্তু কিলোওয়াট আওয়ার বা ইউনিটে মাপি, কিন্তু নর্মালি কিন্তু আপনার আহ এই যদি এই আপনার পাওয়ার ফ্যাক্টর 1 না হয়, তাইলে যেটা হয় আপনি আসলে আরো বেশি পাওয়ার খান। কারণ কিলোওয়াট আওয়ারের সাথে যে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টেন্স যেটা আছে সেটা তো আর মাপা হইতেছে না, সেটাও তো আপনি ওই বিদ্যুৎ থেকে সামহাও নিতেছেন। এটার কারণে আপনার তাদের লস হয়, প্রচুর কারেন্ট যায় তাদের কাছে, কিন্তু ওটা লস হয়ে যায় বাট বিলও পায় না। এই জন্য পাওয়ার ফ্যাক্টর যত 1 এর কাছাকাছি রাখা। তো যাই হোক, আম, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে স্যার দ্য পাওয়ার ফ্যাক্টর কমপ্লেক্স। এটা কি মিটারে লেখা, মানে ওটা আসে লেখা আসে ওঠে না? পাওয়ার ফ্যাক্টর লেখা আসে, মাপতে পারে মিটার। দেখবেন আপনার বিদ্যুৎ বিলে পাওয়ার ফ্যাক্টর লেখা আছে, বিদ্যুৎ বিলের ওইখানে পাওয়ার ফ্যাক্টর অপশন আছে, দেখবেন আছে পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, এবং দেখবেন 0.99 বা 0.98 এরকম থাকে। স্যার মিটারে ওঠা মানে লেখা ওঠে স্যার ওটা? হ্যাঁ, মিটারে কোথায় লেখা ওটা আমি দেখি নাই, মিটারটা আমি ওইভাবে দেখা হয় নাই, কিন্তু ওই যে বিদ্যুৎ বিল থাকে না, বিদ্যুৎ বিলের কাগজ ওইখানে জি থাকে। স্যার। এমনি তাহলে মিটারে না আসলে তো আসলে এটা পাইতো না, মিটারেই আসে। আমার মিটার থেকেই ক্যালকুলেট করা যায়, বা মিটারেই আছে পাওয়ার ফ্যাক্টর লেখা আসছে সম্ভবত। আমি দেখছিলাম নতুন ডিজিটাল মিটার গুলোতে পাওয়ার ফ্যাক্টর লেখা থাকে। যাই হোক, তো আমরা যেটা এটা দেখবেন অনেকের এই বিদ্যুৎ পাওয়ার ফ্যাক্টরের কারণে আবার বিদ্যুৎ বিল বেশিও আসতে পারে। নতুন ডিজিটাল মিটার গুলো কেমন আমি জানি না, মনে হয় হয়তো পাওয়ার ফ্যাক্টরের জন্য বিদ্যুৎ বিল অল্প বেশি আসতে পারে। অনেকের দেখবেন খুব একটা চালান না, তাও বিদ্যুৎ বিল হু করে বেড়ে যায় অনেক সময়। এটা হইতে পারে যে পাওয়ার ফ্যাক্টরের কারণে। তা আপনি হয়তো লোড কম ইউজ করেন, কিন্তু যখন ইউজ করেন তখন ওই পাওয়ার ফ্যাক্টর এত কম আপনার, যে কারণে অনেক বেশি খরচ হয়ে যায়। যাই হোক, তা কিলো ভোল্ট এখানে এগুলো অনেকগুলো উপায় আছে কিভাবে করব। আচ্ছা, আমি উপায়গুলো বলি। ফার্স্টে লোড ওয়ান, এই লোড ওয়ান 30 কিলোওয়াট 0.6 ল্যাগিং আছে। তো লোড ওয়ান এর পি আমরা জানি কত, 30 কিলোওয়াট। তাহলে লোড ওয়ান এর কিউ বের করি। হ্যাঁ, লোড ওয়ান এর কিউ কি হবে স্যার হলে আমরা জানি কি? হ্যাঁ, বলেন, কে যেন বলতেছিলেন। মূলত লোডশেডিং। হলগুলায় বিদ্যুৎ নেই, এখন বাইরে কি জানি না। ও, লোডশেডিং হচ্ছে, অসুবিধা নেই, আমাদের ইয়ে আছে আমি স্যার আপনার ও, স্ক্রিন দেখি না স্যার। স্যার আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিন আছে, অসুবিধা নাই। তাইলে যারই সমস্যা হোক, আমাদের ইয়ে আছে, রেকর্ড করা আছে, রেকর্ড দেখে নিবে। এটা করাবো, আর প্র্যাকটিস প্রবলেম ওই যে আরেকটা আছে ওইটা করাবো। আচ্ছা, এখন দেখেন তো, যারা আছেন একটু খেয়াল করেন।
তো এইখানে এই যে স্ক্রিন দেখা দেখা যাওয়ার কথা, স্ক্রিন শেয়ার দেওয়া, তো এসও স্যার ফার্স্ট যাচ্ছে অফ স্যার এখন। জি দেখা যাচ্ছে, জি স্যার। ঠিক আছে। তাইলে এখন ফার্স্ট অফ অল এটার পি জানি, এই আমার লোড ওয়ানের পি জানি 30 কিলোওয়াট। তাইলে লোড ওয়ানের ইয়েটা বের করি, আমি কিউটা বের করি, এভাবে করতে পারি, লোড ওয়ানের কিউটা বের করি। তাহলে লোড ওয়ানের কিউ Q1 30 কিলোওয়াট। তাহলে Q1 আমরা এখানে বের করি, তাহলে Q1 হবে, আমরা জানি কি কিউ ইজ ইকুয়াল টু পি ট্যান থিটা, নাকি এই সূত্র জানি তো, কিউ কিউ ইকুয়াল টু পি ট্যান থিটা, যেখানে থিটা কি আসলে ওই যে কজ ইনভার্স পি এফ, এই সূত্রটা আমাদের লাগবে। আর আর একটা সূত্র আছে না, এস ইকুয়াল টু পি কস থিটা, আবার এস ইকুয়াল টু কিউ সাইন থিটা। হ্যাঁ, এগুলো ইউজ করতে পারবেন, অসুবিধা নেই। এস ইকুয়াল টু পি কস থিটা, সাইন থিটা ছিল না, পি কস থিটা। যাই হোক, এই সূত্রটা দেখতে হবে, সাইন থিটা ছিল না, যদি এস স্কোয়ার নেই, এস স্কোয়ার, আচ্ছা এইটা মনে হয় একটু ঝামেলা আছে, তো মেনলি জি এটা স্যার। আমাদের ইউজ করা লাগে, তাইলে এটা, তাই হোক গুড করে লিখে ফেলছিলাম। তো এখানে হচ্ছে কিউ ইকুয়াল টু পি ট্যান থিটা, তাহলে পি আমরা জানি 30 ইন্টু ট্যান, ট্যান কত হবে, কজ ইনভার্স 0.6, কজ ইনভার্স 0.6 কত, কজ ইনভার্স, আচ্ছা কজ ইনভার্স 0.6 কত আসে একটু বললেন তো কেউ? স্যার 53.13। 53.13 আসে থিটা, 53.13, তাইলে এই আসে কত, পি ট্যান থিটা করলে কত আসে, 30 ট্যান থিটা কত আসে, মানে ট্যান 53.13 কত আসে, স্যার 40। স্যার 1.33 আসে স্যার, 10 53.13 এর মান। হ্যাঁ তাহলে কত আসে, 40 আসে, টোটাল স্যার 40 কিলোওয়াট আসবে। 40 কিলোওয়াট না, এটা কিউ বের করছি, তাহলে 40 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে। হ্যাঁ, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টেন্স, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টেন্স। সো এই পি ওয়ান পাইছি, কিউ ওয়ান পাইছি, তার মানে এস ওয়ান আমরা বের করে ফেলতে পারবো, এস ওয়ান হবে কি পি ওয়ান প্লাস কিউ ওয়ান জে, তাহলে আলটিমেটলি আমরা পাবো 30 প্লাস 40 জে, এটা হ্যাঁ, এত কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। এ বুঝছি না বুঝি নাই, জি স্যার। এই সিস্টেমে বের করা যায়। আবার এইখানে যারা বের করছে তারা করছে কি দেখেন, এস ওয়ান ইকুয়াল টু পি ওয়ান বাই কস থিটা, ওই এস ইকুয়াল টু যে পি কস থিটা সেটা ইউজ করছে, ঠিক আছে। এস ইকুয়াল টু পি কস সরি পি ইজ ইকুয়াল টু এস কস থিটা যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করছে, সেটা ইউজ করে এখানে এই ফর্মুলাটা আসে, এস ইকুয়াল টু পি বাই কস থিটা ওয়ান, সেটা করে 30/0.6 দিয়ে তারা এসটা বের করছে। এখন এখন এস এর তো আবার ইয়া আছে, একটা অ্যাঙ্গেল আছে, হ্যাঁ, তো বা দুইটা পার্ট আছে, সেইটা আবার তারা ও কিউ ওয়ান ইকুয়াল টু এস ওয়ান সাইন থিটা, হ্যাঁ এই ফর্মুলা ইউজ করে তারপরে বের করছে। তো এখানে সূত্রটা কি দেখছিলাম, ও এই সূত্রটা ভুল লিখছি, এই জন্যই বলি কেমন এরকম লাগতেছে কেন। এই সূত্রটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু এস কস থিটা আর কিউ ইজ ইকুয়াল টু এস সাইন থিটা, হ্যাঁ হঠাৎ এলোমেলো লাগতেছিল এই জন্য, ঠিক আছে। এই সূত্রটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু